প্রিয় দর্শক, শুরু করছি টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি অনুষ্ঠান টাইম পলিটিক্স। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি। আজকেও যথারীতি উপস্থিত আছেন দুজন অতিথি, দুজনেই এই নিউ ইয়র্কের আমেরিকার অত্যন্ত পরিচিত মুখ। সঙ্গে আছেন কার্ডিওলজিস্ট মাসুদুল হাসান এমডি, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে মাসুদুল হাসান। এবং সঙ্গে আছেন রাইটার এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা, আপনাকেও স্বাগত। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা টেলিভিশনের নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে, যে টেলিফোন নাম্বার, সেই নাম্বারে ফোন করে আপনারাও এই আলোচনায় যোগ দিতে পারেন সরাসরি এই অনুষ্ঠানে। আমেরিকা, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ পৃথিবীর যে প্রান্তে বসে এই অনুষ্ঠান যিনি দেখছেন তাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আমরা আজকে একটি বিশেষ ঘটনা নিয়ে আলোচনা শুরু করব। আমরা আজকে সেই ঘটনার চিত্রটি, একটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো। টাইম টেলিভিশনের যে সংবাদ রাত 10টায় প্রচারিত হয়েছে, সেই সংবাদে এই রিপোর্টটি ছিল। সেই রিপোর্টটি দিয়ে আমরা আজকে আলোচনায় আমরা যাব। আমরা বলছি এটি নিউ ইয়র্কের অত্যন্ত বিরল একটি ঘটনা। রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিবেচনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে জানি যে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, যিনি প্রধানমন্ত্রীর তথ্য এবং প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য নেয়ার জন্য এখানে কানেকটিকাটের একজন বিএনপি নেতার ছেলে, যার নাম রিজভী আহমেদ সিজার, তিনি এফবিআইকে ঘুষ দিয়েছিলেন। তার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে দণ্ড দিয়েছে, সাজা দিয়েছে। সেই সাজাটি 42 মাসের। আগামী মাসে তার সেই সাজা শুরু হবে। তার আগে আজকে তিনি সন্ধ্যায় নিউ ইয়র্কে একটি প্রেস কনফারেন্স ডেকেছিলেন। সেই প্রেস কনফারেন্সটি আওয়ামী লীগের হামলায় অনুষ্ঠিত হতে পারেনি, ভণ্ডুল হয়ে যায়। এই ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য দিয়েছেন অজ্ঞাত স্থান থেকে টাইম টেলিভিশনকে এক্সক্লুসিভ রিজভী আহমেদ সিজার। আমরা বক্তব্য শুনব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান সহ আরও অনেকের। এই অনুষ্ঠানটিতে আমরা সেই রিপোর্টটি দিয়ে আলোচনায় যাব। আমি দর্শকদের উদ্দেশ্যে সেই রিপোর্টটি এখন দেখাচ্ছি। সজীব ওয়াজেদ জয় অর্থ আত্মসাৎ করেছেন এমন তথ্য রয়েছে দাবি করে এবং তা সাংবাদিকদের সামনে তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে 42 মাসের সাজাপ্রাপ্ত আসামি রিজভী আহমেদ সিজার। খবর পেয়ে সংবাদ সম্মেলন পণ্ড করতে সেখানে উপস্থিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হামলার আশঙ্কায় দুজন পুলিশ প্রহরায় সংবাদ সম্মেলনে আসেন সিজার। এ সময় উপস্থিত ছিলেন সিজারের বাবা মোহাম্মদুল্লাহ মামুন সহ হাতে গোনা কয়েকজন স্থানীয় বিএনপি নেতা। And we don't want he come here to say something. Shut up! Our leader. Shut up! Why? I'm telling you, that's why. We say something. I don't care. We have right to say something. No, not now. About the criminal. Right now, no. Here. That's what you say, Mr. Officer. We don't want to. লিখিত বক্তব্যে সিজার দাবি করেন বাংলাদেশের গরিব মানুষের অর্থ লুণ্ঠনের সাথে জড়িত রয়েছেন প্রধানমন্ত্রী পুত্র জয়। তিনি কারো বিরুদ্ধে নয়, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবং বিবেকের টানে স্বপ্রণোদিত হয়ে এই অর্থ আত্মসাতের খোঁজ খবর নেন। দুজন পুলিশের উপস্থিতিতে সিজারের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। মুহূর্তে পণ্ড হয়ে যায় সংবাদ সম্মেলন। এক পর্যায়ে সিজার দৌড়ে পালিয়ে যায়।
এ সময় সংবাদ সম্মেলন স্থানে সিজারকে ক্রিমিনাল দাগী আসামি উল্লেখ করে তাকে প্রতিহতের যুক্তি তুলে ধরেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি। সেই আসামি কি করে নিউ ইয়র্ক মাটিতে আসে প্রেস কনফারেন্স করতে পারে সেটা হলো আমার প্রশ্ন। উইদাউট দ্যাট উই আর নট গোইং টু অ্যালাউ এ ক্রিমিনাল by the decided by the justice of this soil. We would not allow him to have any press conference around here. If he wants to do a press conference, he needs a press. He needs a permission from the court where he has been convicted. গণমাধ্যম কর্মীদের বেষ্টনীতে থাকা সিজারের বাবা তার ছেলের অবস্থান তুলে ধরেন সাংবাদিকদের কাছে। $40,000 এককালীন এবং প্রতি মাসে $30,000 করে টাকার সোর্সটা লাগে না। এটা তো শুধু অভিযোগ করা হয়েছে, আসলে এটা কোনো কথা নয়, এটা কোনো ফাইনাল কিছু না। এটা কোর্টে অনেক কিছু অভিযোগ করা হয়েছে। এটা প্রসিকিউশন তারা সবসময় যে একটা, যেমন আমার ছেলে যে বেল হিয়ারিং যখন হয়েছে, আপনি জানেন একটা লোকের যারা করেন অরিজিন, এদের বেলে তারা তিনটা জিনিসকে দেখে। একটা হচ্ছে তাদের যে ফ্লাইট রিস্ক, অর্থাৎ তারা দেশের বাইরে চলে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এরা, আরেকটা হচ্ছে যে সমাজে কারো ক্ষতির কারণ। এগুলো তারা বানাই না, তার জন্য বেল না দেওয়া হয়। এই জন্য জজ এগুলোকে কেয়ার করে নাই, জজ এগুলোকে নেয় নাই। এগুলো আমরা দেখছেন, এগুলো আমলে নেয় নাই না, এগুলোতে কোনো আসেও নাই, কিছু হয় নাই। তাকে যে বিচার জাজমেন্ট দিছে সেটা দুইটা কাউন্টে দিছে, একটা হলো তার ব্রাইবারি, যে আরেকটা হলো তার ওয়ার ফ্রড। দ্যাটস ইট, ক্লিয়ার। এখানে যে কিডন্যাপ অমুক সমুক এগুলো কমপ্লিটলি মিথ্যা এবং ফলস। আমার ছেলে যেটা করছে এটা দেশের জন্য করছে, দেশের মানুষের জন্য করছে, দেশপ্রেম উদ্বোধন করছে। আত্মরক্ষার্থে দৌড়ে পালানোর সময় সিজার টাইম টেলিভিশনের কাছে অর্থ কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরেন। দেওয়ার চেষ্টা করতেছে জয় আর আওয়ামী লীগ সরকার যে কথা বলে যাচ্ছে যে ওকে অপহরণ করা হচ্ছে, সবই মিথ্যা কথা। আপনার কোর্টের ডকুমেন্ট যদি ঠিকভাবে দেখেন, কোনো প্রুফ নাই। ওইটাই বলার জন্য আজকে এসেছিলাম, ওইটাই কাগজপত্র নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে প্রপাগান্ডা। আসলে কথা, তাদের যে দুর্নীতিবাজ, $300 মিলিয়ন, ব্যাংকে যত লক্ষ লক্ষ কোটি কোটি $মিলিয়ন, এগুলি সব সত্যি করে বের হয়ে আসবে। ফ্রম দুর্নীতি থেকে, পদ্মা সেতু দুর্নীতি থেকে শুরু করে, বঙ্গবন্ধু ছাড়া থেকে শুরু করে এনি আদার দুর্নীতিবাজ, সব সমান প্রমাণ বেরিয়ে আসবে। এটা আমেরিকান গভর্নমেন্টের কাছেও আছে, অনেকের কাছেও আছে ইনশাল্লাহ। আপনার কাছে আরেকটা কথা বলতে চাচ্ছি যে অনেকের লেখছে প্রপাগান্ডা আছে, বিএমপি জড়িত, এই সেই জড়িত। এগুলো সব আমার নিজের মাধ্যমে কাজ করেছি। আমার বাংলাদেশ, আমার দেশ, I was born in Bangladesh. I love my country. I did it for the people in Bangladesh. রিক্সাওয়ালা, গার্মেন্টস ওয়ার্কার, ডে লেবার, তারা সারাদিন পরিশ্রম করে যে পয়সা কামাচ্ছে, ওদের জন্য ওদের টাকা লুট করা হচ্ছে হাজার হাজার। আর যেসব লোকজন মিডিয়া ওদেরকে পরিস্থিতি দেওয়া হচ্ছে, তারা হচ্ছে বড় দুর্নীতি পায়। জাস্টিস হিসেবে 3টা রুল আছে। 3টার কারণে একজনকে বেল দেওয়া হয়, বেল দেওয়া হয় না। 1 হচ্ছে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, নাম্বার 2 হচ্ছে আপনার ইদার ইউ ফ্লাইট রিস্ক, নাম্বার 3 হচ্ছে আপনার আর ইউ ডেঞ্জার টু সোসাইটি, রাইট? So first 2 wasn't good. So what happened was they had to come up with something to make me look like I'm danger to society. So Sarkari Pakka, which is prosecutor, claimed that I said that such and such thing I'll do for, But when judge asked him, where is your proof? They had no proof. And other than saying that they $300 million, which is Tigana Patrika Lekeche, few other people Ugul Kata na bole. So these are their propaganda. So they're the reason I was being prosecuted. You see what I'm saying? And they believe such and there's a thing called SRA, which is Suspicious Activity Report. Only person will have that if you are being investigated. So if you look at my indictment, if you look at my court paper, you'll see that. What needs to be done, how it needs to be done. And what I did was wrong. America, I know it's okay. But আমার কাছে I think I did the right thing for the people in Bangladesh. অপহরণের কথা যেটি বলা হচ্ছে, this is all false. It was a claim by prosecutor, which is U.S. government, and was dismissed by judge. Okay, thank you. Simple. I request you to. It's all public record. এ নিয়ে চলতি সপ্তাহে সাপ্তাহিক ঠিকানায় একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়। So I don't what I have to say, what needs to be done, how it needs to be done. And what I did was wrong. America, I know it's okay.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের গোপন তথ্য সংগ্রহে এফবিআইকে ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন সিজার। আগামী 30 এপ্রিল 36 বছর বয়সী সিজারকে কারাগারে নেয়ার কথা রয়েছে। দর্শক, আমরা দেখলাম টাইম টেলিভিশনের এই এক্সক্লুসিভ রিপোর্টটি তৈরি করেছেন এখানকার সিনিয়র রিপোর্টার শিবলি চৌধুরী কায়েস, তার সঙ্গে ছিলেন ক্যামেরা পার্সন বাবু এবং অন্য আরও একজন ক্যামেরা পার্সন, এবং সঙ্গে ছিলেন আরও একজন ইলিয়াস খসরু, তিনি তার সহযোগিতায় এই সংবাদটি তৈরি হয়েছে। আমরা এই নিয়ে এখন দুজন আলোচকদের কাছ থেকে আমরা মন্তব্য জানতে চাইব। আমি প্রথমেই যাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, আপনার কাছে। যে জিনিসটা আপনি এখন দেখলেন যে একটা বানোয়াট মিথ্যা জিনিস, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দরিদ্র সজীব ওয়াজেদ জয়ের নামে বানানো হয়েছে। প্রথম কথা হয়েছে, তারা আমাদের দেশের ইজ্জতকে নষ্ট করেছে। একজন বাংলাদেশি হয়ে একজন আমেরিকান একজন এফবিআইকে বা যে কোনো লোককে ঘুষ দেওয়া হচ্ছে এদেশের সরকারের, এবং এটা কমপ্লিটলি একটা বিরোধী কাজ। জি, একজন দর্শক টেলিফোন করে ফেলেছেন সম্ভবত আমাদের এই রিপোর্টটি দেখেই। তো আমরা একজন দর্শকের কথা শুনেই আবার আপনার কাছে আসি মাসুদ ভাই। জি, সম্মানিত দর্শক, সালাম আলাইকুম। আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন তা বলে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। জি, জনাব মাসুদ, ওনার কাছে আমার কোশ্চেন যে আজকের যে প্রেস কনফারেন্স নিয়ে আমরা যে রিপোর্টটি দেখলাম, এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে ধরনের আচরণ করেছেন, তাতে তো মনে হচ্ছে বাংলাদেশের যারা বর্তমানে পলিটিক্স করছেন, সেটা বিএনপির হোক আওয়ামী লীগ হোক, তারা ওনাদের যে এখনো অনেক ভালো আছেন। এই প্রশ্নের জবাব কি উনি দিতে পারবেন? জি, আপনি কোথা থেকে ফোন করেছেন এবং আপনার নামটা কি আমরা জানতে পারি? জি, উনি পরিচয় দিলেন না, কিন্তু আমার কথা প্রশ্ন হচ্ছে, উনি আওয়ামী লীগের নেতাকর্মীদের এগেনস্টে যে কথাটি বললেন, এটা সত্যি দুঃখজনক। কারণ আমরা কোনো দুর্নীতি এবং মিথ্যা অপপ্রচারের ফলে কখনই আমরা যাব না। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে রক্তাক্ত বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। এখানে যদি কারো নামে কোনো মিথ্যা অপপ্রচার করা হয় বা মিথ্যা করা হয়, সেটার জন্য আমরা সব সময় প্রতিহত করব, সেটা দেশের মাটিতে হোক আর বিদেশের মাটিতে হোক। এটি হলো আমার কথা। জি, মিনাফারা, আপনার কাছ থেকে একটু মন্তব্য জানতে চাই যে আজকের এই ঘটনা আপনি দেখলেন টাইম টেলিভিশনের এক্সক্লুসিভ রিপোর্টে শিবলি চৌধুরী কায়েসের, এই বিষয়ে আপনার মন্তব্য। আমার প্রথম কথা হচ্ছে যে আমি অত্যন্ত বিব্রত যে জ্যাকসন হাইটসের মতো একটা মানে ডাইভার্সিফাইড এলাকাতে মানে আমরা মারামারি এখনো কমাই নাই, বরং বেড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে বারবার। আমার মনে হয় যে আওয়ামী লীগ এবং বিএনপি দুজনের বোধোদয় হওয়া উচিত যে বিদেশে সমস্ত কর্মকাণ্ড ঠিক না। তাদের যদি কোনো ডিফারেন্স থাকে, তারা কথা বলে সভ্যভাবে সেটা মিটমাট করে নিতে পারে। যে দেশে এই দেশে হয়, এই দেশে রিপাবলিকান আছে, ডেমোক্রেট আছে, তাদের সমস্যাগুলো তারা নিজেদের মধ্যে মানে ভদ্রভাবে সমাধান করে। কিন্তু হামলা মামলা এইভাবে যেটা আজকে হয়েছে, যেটা আর কি রিপোর্ট আমি দেখলাম, এটা অগ্রহণযোগ্য এবং এটা আমি প্রত্যাখ্যান করি। আচ্ছা, আবার আপনার কাছে শুনবো, আরো একজন দর্শক টেলিফোন করে ফেলেছেন। যে লাইনে আছেন দর্শক, সম্মানিত দর্শক, আপনি কথা বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কথা শুনছি আমরা, আপনি আপনার নাম এবং পরিচয় দিন। জি, আমার নাম হাসান মাহমুদ, আমি জ্যাকসন হাইট থেকে বলছি। জি, বলুন। জি, আমার প্রশ্ন যে আজকে টেলিভিশনের যে হামলা বা প্রতিরোধ যেটা দেখলাম, আওয়ামী লীগের লোকজন বা সেখানে আওয়ামী লীগের সভাপতি বা অনেক জ্ঞানী লোকজনের উপস্থিতি দেখলাম, তাদের উপস্থিতিতে বিএনপির আরেকজনের উপরে তার সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যে হামলা, পুলিশ ডাকাডাকি বা এটার যে মানে রাস্তাঘাটে যে প্রমাণ প্রুফ করার চেষ্টা করেছে। আমার প্রশ্ন হচ্ছে একটা, আওয়ামী লীগ ভালো একটা সংগঠক এবং বাংলাদেশের
প্রথম এবং প্রধান একটা দল এবং তারা ক্ষমতায় আছে। তো আজকে বিরোধী দলের যে নেতা ওখানে সম্মেলন ডেকেছে একটা অর্থ কেলেঙ্কারির যে বিষয়টা নিয়ে, এটা কি তাদের আর কোনো সুযোগ ছিল, অন্য কোনো ভাবে সুযোগ ছিল এটাকে প্রতিরোধ করার, নাকি মায়ের মুখে একটা অবস্থান যেটা সৃষ্টি হয়েছে ওখানে? এবং আমরা যেটা দেখলাম এটা জাতির জন্য বড় ধরনের কোনো অর্থবহ উপহার স্বরূপ আমরা কিছু দেখতে পেলাম। আর আজকে আওয়ামী লীগের নেতাদের খুব লজ্জা লাগছে এই কেলেঙ্কারির কথা শুনে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা বা বাংলাদেশে যারাই থাক তারা যে এটাকে একটা বিব্রত অবস্থা পড়ে গেছে, জয়ের $300 মিলিয়ন অর্থ কেলেঙ্কারি। জি, আপনি প্রশ্ন করলে ভালো হতো, তারপরেও আমরা বুঝতে পেরেছি। আমি মনে করলাম ঘটনাটা মিথ্যা, কিন্তু প্রধানমন্ত্রী সহ আজকে যারা ক্ষমতায় আছে তারা যখন সারা বিশ্বের সারা ওয়ার্ল্ডের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে যে বাংলাদেশে আইএস বা বাংলাদেশে জঙ্গিবাদ বা তালেবান, এই যে এইসব বলে আজকে প্রবাসে আমাদের থাকা এবং আমাদের নিরাপত্তা, বিদেশের কাছে আমাদের নিরাপত্তার যে ঘাটতি, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি তিনি বলতে চেয়েছেন যে একদিকে যে এই জয়ের বিরুদ্ধে যে দুর্নীতি হয়েছে এটি বলা হচ্ছে, সেটিও যেমন বাংলাদেশের জন্য একটা ক্ষতি, তেমনি প্রধানমন্ত্রী যেমন বলছেন বাংলাদেশের জঙ্গি, এটিও বাংলাদেশের জন্য তো ক্ষতি হচ্ছে এবং প্রবাসীরা বিব্রত হচ্ছে, নিরাপত্তা এখানে বিঘ্নিত হচ্ছে, এই কথাটি বলেছেন। আসলে কতগুলি ঘটনা নিয়ে আলোচনা করব আমি জানি না, মানে হাজার হাজার ঘটনা, তার মধ্যে এটা আর একটা নতুন ডিমেনশন। আজকের এই যে প্রেস কনফারেন্স, এটা 3টা ডিমেনশন আছে। প্রথম ডিমেনশন হচ্ছে ল, দ্বিতীয় ডিমেনশন হচ্ছে ঘটনা, তৃতীয় ডিমেনশন হচ্ছে রাইটস, হিউম্যান রাইটস। ল যদি সে যদি পেরোলে থেকে থাকে, তার যদি অথবা সে যদি এখনো যদি তার মানে কি সাজা শুরু হয়নি, এই সময়ে কোর্টের পারমিশন যদি তার কাছে থাকে এবং সে যদি প্রস্তুত হয়ে এসে থাকে, তাইলে তার এটার অধিকার তার আছে। আমি জানি না যে কোনো কিছু করার আইনত, আইনের বাইরে না, আইনের ঘরে থেকে করার অধিকার তার আছে। কারণ এখানে অনেক কনভিক্টেড, ইনক্লুডিং 9/11-এ যারা মানে হয়েছে, তারাও কিন্তু মাঝে মাঝে কিন্তু তাদের কথা আমরা শুনি, উকিলের মাধ্যমে কথাগুলি বলা হয়, সেটা তারা প্রতিবাদ করে, কিন্তু কথাগুলি আমরা শুনতে পাই মিডিয়ার মাধ্যমে এবং খুব গণতান্ত্রিকভাবে। কিন্তু এটা অত্যন্ত গণতান্ত্রিক যে বাংলাদেশের এই মানে কি বর্জ্য আবর্জনাগুলো যে আমেরিকাতে আনা হচ্ছে, এবং দর্শক এই যে একজন দর্শক যে বলল যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমিও মনে করি সেটাই। কারণ বিদেশিরা এরপর আমাদেরকে ঘৃণা করবে। এই যে বিদেশিরা আমাদেরকে মাঝে মাঝে যে অপকর্মগুলি করে, এগুলি কি সবকিছুই কি তাদের দোষ? আমাদের কোনো দোষ নেই, আমরা তাদেরকে উত্তপ্ত করি না। এই যে জ্যাকসন হাইটসে যে ঘটনা হলো, এই ঘটনাটা কি সমস্ত মিডিয়াতে আসবে না? অবশ্যই আসবে, সারা বিশ্বে আসবে। আমি এখন ল নিয়ে যেটা বলছিলাম, যে আমি নিশ্চিত রিজভী সাহেব উনি অপ্রস্তুত হয়ে আসেন নাই, আমি নিশ্চিত ধারণা করতে পারি যে উনি প্রস্তুত হয়ে আসছেন, যেহেতু উনার কপালে মানে কি জেল ঝুলছে, এবং উনি এভাবে আসবেন না প্রস্তুতি না নিয়ে। দ্বিতীয় ঘটনা হচ্ছে যে উনি যদি প্রস্তুত হয়ে যদি এসেই থাকেন, তাহলে পরে তার সভা করার অধিকার আছে অন্যান্যদের মতোই। এরকম অনেকেই আছে, আমি বললাম যে তারা এই ধরনের মানে সভা সমাবেশ করে তাদের এই ঘটনাগুলো জানান দেয় যে কেন তারা করেছে, তাদের কি রাইটস আছে, তাদেরকে বলার আছে, তাছাড়া তারা বলবে কিভাবে? তবে আমি মনে করি তার এইটা ডাইভার্সিটি প্লাজাতে না করে তাকে আরো একটা ভালো জায়গাতে মানে কি গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে, আইনতান্ত্রিকভাবে লয়ারের উপস্থিতিতে যেন কেউ বাধা দিতে না পারে, এই ধরনের ভাবে করা উচিত ছিল। আর ঘটনা যেটা ঘটেছে, আজকের ঘটনা যেভাবে আমি মারমুখ দেখলাম, মানে কি আমি কোনো দল করি না, কিন্তু যে সমস্ত মারমুখ ঘটনা দেখলাম, এটা কিন্তু নতুন না, এটা আরো হয়েছে, এবং আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি বলবো আওয়ামী লীগ, বিএনপিকে আপনারা প্লিজ এগুলা বন্ধ করেন, কারণ এগুলা করার জন্য আমরা এই দেশে আসি না। এই দেশে এটা আইনের দেশ, দেশে যেগুলো করছেন সেগুলো বন্ধ করেন, এই দেশে বন্ধ করেন। আমরা জুইশ মুসলমানদের মতো এই দেশে মানে কি যুদ্ধ করতে, আমরা বিভক্ত হইতে চাই না। হ্যাঁ, এখন ধরেন তার যে রাইটসটা এটা যেভাবে তারা প্রতিহত করছে আজকে, কিন্তু আরেকজনের বেলায়, আরেকজনের পুত্রের বেলায়, এই যে কোকো যে মারা গেছে বা তারেকের বেলায়, তারা যে কনস্ট্যান্টলি যে বের করতে চাচ্ছে কোথায় মানি লন্ডারিং করছে, এটা কি বিএনপি কি বাধা দিতে গেছে বা বাধা দিতে পারছে? তারা তো একতরফাভাবে তো প্রমাণ করেই যাচ্ছে যে কোকো এবং তারেক মানি লন্ডারিং করছে, তাদের অ্যাকাউন্টে টাকা পাওয়া গেছে, তারা বিদেশ থেকে FBI কে এনে দেশে এনে সাক্ষ্য দিচ্ছে। এই অধিকারগুলি যে আওয়ামী লীগের যদি থাকে, তাহলে বিএনপির কেন থাকবে না? দুইটাই তো বড় পলিটিক্যাল পার্টি। একটা কথা বলে নেই, আজকে যে ঘটনাটা তারা করলো, এই ঘটনা করে কি করছে জানেন সাকিব ভাই? এই ঘটনাটা করে তারা প্রমাণ
প্রমাণ করলো যে রিজভির অভিযোগ মিথ্যা অথবা সত্য, যে কোনো দিকে টার্ন নিতে পারে, এবং সাপের একটা মুখ তারা খুলে দিল। মানে সাপের যে একটা ক্যান আছে, এটা সারা বিশ্বে এখন এটা নিয়ে আলোচনা হবে, এবং আমার মনে হয় যে এটা আওয়ামী লীগের বিপক্ষে গেল, এটা তারা ঠিক করে নাই। সত্য ধামাচাপা দেওয়ারই একটা মানে প্রচেষ্টা। জি, দর্শক আপনি আছেন আমাদের সঙ্গে, আপনি লাইনে আছেন, আপনি আমাদের সঙ্গে কথা বলুন আপনার নাম এবং পরিচয় দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম মিনা আপা। জি, আপনাকে সালাম জানিয়েছেন। আমি জামাইকা থেকে কথা বলছি। মিনা আপা, জ্যাকসন হাইটের যে ঘটনাগুলা হচ্ছে জানেন আমাদের জন্য খুবই খারাপ। জি। আর ফার্স্ট অফ অল জয়ের ব্যাপারটা খুবই সত্য, বিকজ আমেরিকাতে সাধারণ কোনো ঘুষ দেওয়া হয় না এফবিআই কে। জি, এটাই আমার বক্তব্য। জি, আপনার নাম আমরা জানতে পারি? হ্যাঁ, আমার নাম রুমেলা, আমি জামাইকা থেকে বলছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ রোমেলা। আমাদের একজন সম্মানিত নারী দর্শক ফোন করেছেন, তিনি কিছু কথা বলেছেন, কিছু মন্তব্য করেছেন। আমরা এইগুলো নিয়ে আমরা মিনা ফারা এবং মাসুদুল হাসান এমডি দুজনের কাছেই ফিরবো। এই মুহূর্তে আমাদের একটি বিরতির সময় হয়েছে, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, দর্শক সঙ্গেই থাকুন। প্রতিদিন ফ্যাশন পার্ক চেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. দর্শক আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বিষয়ক টক শো টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন অতিথি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, একজন কার্ডিওলজিস্ট, এবং সঙ্গে আছেন নিউ ইয়র্কের অত্যন্ত পরিচিত মুখ, যুক্তরাষ্ট্রের লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনা ফারা। আমরা বিরতির আগে মিনা ফারার কথা শুনছিলাম, একজন দর্শকও ফোন করেছিলেন। আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই মাসুদুল হাসান, সেটি হলো যে আমাদের কাছে প্রথমে খবর এলো যে 5:20 একটি প্রেস কনফারেন্স করবেন রিজভী আহমেদ সিজার। আমরা একটু নড়ে চড়ে বসলাম, কারণ হচ্ছে যে অনেকেই হয়তো আমরা এই বিষয়টি নিয়ে এতটা জানি না যে যার কনভিকশন হয়ে যায়, যিনি সাজাপ্রাপ্ত হন, তারপরে তিনি কিভাবে প্রেস কনফারেন্স করেন। বাংলাদেশের ঘটনা প্রবাহ এবং আইনের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে সেটি কিন্তু বাংলাদেশে হয় না। তা কিন্তু মিনা ফারা যেটি বললেন যে এখানে সেটি করার সুযোগ রয়েছে। আমরা দেখেছি যে তার গত এক সপ্তাহ আগেই তার কনভিকশন হয়েছে, কিন্তু তিনি জেলে গিয়ে সাজা ভোগ করবেন এপ্রিল মাসের 30 তারিখে। তারপরে আমরা দেখলাম যে প্রথমে 5:20 অনুষ্ঠানটি ছিল, তারপরে সেটি পিছিয়ে সন্ধ্যা 6টায় করা হয়েছে। অনেক সাংবাদিকরা তখন এখানে ভিড় করেছেন খুব স্বাভাবিকভাবেই। তখনও কিন্তু অনুষ্ঠানের আয়োজক এবং যিনি প্রেস কনফারেন্স করবেন সিজার, তিনি আসেননি।
জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনের উপরে নিচে পুরো ফুড কোর্ট দখল করে ফেলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পুরো অনুষ্ঠান স্থলটি আয়ত্তে নিয়ে আসেন, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এই খবর পেয়ে আমাদের কাছে যে তথ্য ছিল, এই খবর পেয়ে রিজভী আহমেদ সিজার তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে অনুষ্ঠান স্থলে এসেছেন। আমরা পুলিশকে দেখেছি, এই নিউজেও দেখেছি। আমার আপনার কাছে প্রশ্ন যে পুলিশ কেন এটিকে প্রোটেক্ট করতে পারলো না? থ্যাংক ইউ আপনাকে। প্রথম থেকে আমি অনেক কথাই শুনলাম, দর্শকের কথা শুনলাম, ডক্টর মিনাফারের কথা শুনলাম, ছবিটা দেখলাম, সব কিছুই। আমি একটা একটা করে আসি। প্রথমে এখানে বলা হচ্ছে যে আপনারা যেটা বলতে চাচ্ছেন যে কোকো এবং তারেকের সব কিছু খোঁজ নিচ্ছে এই সরকার, কোথায় কোথায় আছে, এফবিআইকে নিয়ে যাওয়া হয়েছে, সব অর্থ রিটার্ন নেওয়া হয়েছে। হোয়ারাস জনগণের কি রাইট নাই যে সজীব ওয়াজেদ জয়ের এটা খোঁজ নেওয়ার, যেটা কি করছে, কেন হলো, সব কিছু মাহমুদুর রহমান নামে একজন সাংবাদিক প্রথমে বাংলাদেশে এই ঘটনাটা শুরু করে, সেটা মিথ্যা অপপ্রচার করে যে $300 মিলিয়ন একটা ব্যাপার, এবং সেই ব্যাপারটি নিয়ে সেটার কোনো তথ্য ভুল কোনো কিছু নাই, সেটা নিয়ে এফবিআইয়ের সাথে ঘুষ দিয়ে এই যে রিজভী যে জিনিসটা করেছে সত্যি দুঃখজনক। কারণ আমি বলবো যদি ব্যাপারটা সত্যি হতো অনেক আগেই এটা ফাঁস হতো, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে সব কিছু এভরিথিং। তারপরে আপনারা ঠিকানা পড়েছেন কিনা যে এত ধরনের মিথ্যা অপপ্রচার, যেখানে লেখা হয়েছে ইংলিশে যে সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসা করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে। হ্যাঁ, এফবিআই যখন কোর্টে সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসা করেছে অ্যাড্রেস এইসব, যে এরকম শোনা যাচ্ছে এরকম একটা কোনো কিছু, এফবিআই কিন্তু তাকে কোনো ইয়ের কথা বা এই $300 মিলিয়ন বা ইয়ের কথা এগুলো কোনো কিছুই বলে নাই, জাস্ট আপনার কথা ফর সিকিউরিটি। ব্যাপারটি হলো এটা পুরা বানোয়াট মিথ্যা কথা। প্রথম থেকেই বিএনপি চেষ্টা করছে, দেখেন যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সাথে কথা বলেছে, একজন সাংবাদিক 48 ঘন্টা ধরে ওয়েট করে সেটা প্রমাণ করেছে যে সেটা মিথ্যা। নাম্বার 2, 4 জন কংগ্রেসম্যানের সাইন নকল করলো সেকেন্ড টাইম, 6 জন, সেটাও মিথ্যা প্রমাণিত হলো। নাম্বার 3, যে এই যে সজীব ওয়াজেদ জয়ের এগেইনস্টে যে একটা মিথ্যা বানোয়াট, আমি ইচ্ছা করলে এখন আমার পত্রিকা আছে, আমি লিখে দিতে পারি সজীব ওয়াজেদ জয় করছে, ওই করছে, সেই করছে, কিন্তু প্রুফ থাকতে হবে। উইদাউট প্রুফ যে জিনিসটা করেছে সে দুঃখজনক, লজ্জাজনক এবং খুবই আমাদেরকে বিব্রত করেছে। এবং এখন দর্শকরা যেহেতু বলেছে যে আওয়ামী লীগ এবং বিএনপি যে জ্যাকসন হাইটে যেটা হয়েছে, দেখেন জ্যাকসন হাইট হচ্ছে বাঙালি অধিষ্ঠিত এলাকা, এখানে প্রত্যেক দিনই মিটিং হয়, প্রত্যেকেই কোনো আক্রমণ হয়। আচ্ছা ঠিক আছে, আমি দর্শককে বলছি। আচ্ছা দর্শক কথা বলেন। আপনি জ্যাকসন হাইটসে অনেক মিটিং মিছিল হয় এটি বলছিলেন আপনি, আমরা দর্শকের কথা শুনবো। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। লং আইল্যান্ড তো রশিদ কইতেছি। ওই যে হাসান স্যারের কাছে প্রশ্ন, যে তাইনে উপদেষ্টা এই যে আওয়ামী লীগের, তিনি কিভাবে সাফাই করলেন যে এই যে প্রতিবাদের ভাষাটা এমন হওয়া উচিত, আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে আচরণটা করছে, এটা কি উনি একজন শিক্ষিত মানুষ, উনি এটাকে সাপোর্ট করলেন কিভাবে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় দর্শক আপনাকে টেলিফোন করার জন্য। আপনাকে একটা জিনিস বলবো, যদি কোনো মিথ্যা জিনিস হয় সেটাকে যদি সত্যি প্রমাণিত করার জন্য যদি আমরা চেষ্টা করি, সেটাকে সবসময় আমরা মুক্তিযোদ্ধারা বা মুক্তিযুদ্ধের সপক্ষের লোকেরা আমরা সবসময় এটাকে এগেইনস্টে বলবো। আপনি দেখেন গত মাহমুদুর রহমান মান্না কি করলো ব্যাপারটা, তারপরেও মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে কিন্তু কোনো কিছুই করেন নাই, জাস্ট জেলখানায় ছেড়ে দেয়। আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশ হলে মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে অনেক কিছুই করা যেত। মাহমুদুর রহমান মান্না যে জিনিসটি করেছে, একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্যে খোকার সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ত করে দেশের ইজ্জতকে নষ্ট করে, সেনাবাহিনীর ইজ্জতকে নষ্ট করে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে যে কাজটি করেছে, এখনও কিন্তু জননেত্রী শেখ হাসিনা সেটার কোনো কিছু করেন নাই। উনি ধৈর্য করে ওনাকে জেলখানায় রেখেছেন এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং আজকে ওনার পুত্রের নামে যে জিনিসটি করা হয়েছে, এটা যদি সত্যি
সত্যি কেউ প্রমাণিত করতে পারে আমি ডক্টর মাসুদুল হাসান এমডি, আমি একজন আহত মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের ছেলে, আমি আপনাকে বললাম আমি আওয়ামী লীগের নেত্রীর কাছে বলবো যে কেন আপনার ছেলে এটা করলো, কিন্তু এটা কখনই করে নাই। এটা মিথ্যা, ভুয়া জিনিসের এগেনস্টে যা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের লোকেরা, এটা খুব ভালো কাজ করেছে, এটা আমি তাদেরকে ক্রেডিট দিই। আরো একজন দর্শক আছেন লাইনে, আমরা সম্মানিত দর্শক আপনার সঙ্গে কথা বলবো, আপনি নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনার কথা শুনছি, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে দ্রুত কথা বলুন আমাদের সাথে খুব সংক্ষেপে। আমি এমডি আনোয়ার হোসেন, পার্কচেস্টার, ব্রঙ্কস পার্কচেস্টার থেকে বলছি। জি আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য, আপনি বলুন। আমার প্রশ্ন হলো যে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই যে এই যে বঙ্গবন্ধু দৌহিত্রের যে ঘটনাটা, জয়ের যে ঘটনা, $200 মিলিয়ন ঘটনা, আমেরিকা এমন একটা দেশ যেখানে সত্য প্রকাশিত হয়, এখানে মিথ্যার কোনো বেসাতি নেই। বাংলাদেশের মধ্যে কিছু ধামাচাপা নেই, যদি হয়ে থাকে সেটা প্রমাণিত হবে, একদিন এটা বেরোই আসবে। এটা নিয়ে এনারা এত কিছু করতেছেন কেন, আমার এটা প্রশ্ন। জি আপনাকে ধন্যবাদ। দর্শক একটি প্রশ্ন করেছেন, এটি হয়তো আপনারা দুজনেই উত্তর দিতে পারেন। তার আগে আমি একটি বিষয় বলতে চাই, আপনি বলছিলেন যে এটিতে বিএনপির লোকজন জড়িত, কিন্তু আজকে রিজভী আহমেদ সিজার তিনি কয়েকটি জিনিস নোট করেছেন, সেটি যেটি অজ্ঞাত স্থান থেকে তিনি বলার চেষ্টা করেছেন। তিনি একটি লিখিত বক্তব্য নিয়ে এসেছিলেন, সেটি পুরোপুরি পড়তে তিনি পারেননি, তার আগেই তিনি নিজে দৌড়ে পালিয়ে যান এবং রক্ষা পান কোনো রকম। তারপরে অজ্ঞাত স্থান থেকে তিনি টাইম টেলিভিশনের কাছে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে এই কাজটি তিনি স্বপ্রণোদিত হয়ে দেশপ্রেম থেকে তিনি করেছেন, সেখানে বিএনপির কোনো নেতার, বিএনপি সংগঠনের, বিএনপি রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা নেই। খুব ভালো কথা বলেছেন আপনি। ওনার যদি সৎসাহস থাকতো উনি পালাবেন কেন বা পুলিশ প্রোটেকশন নিয়ে আসবেন কেন? আমি যদি কোনো সত্যি জিনিস জানি যে এই লোকটা এই কাজ করেছে, এটা হচ্ছে গণতান্ত্রিক হিউম্যান রাইটসের দেশ আমেরিকা, আমি কেন পুলিশ আনবো? আমি সবাই সামনে বলবো যে মিথ্যা। আর উনি যে কাজটি করেছেন একজন বাংলাদেশি হয়ে, এখন বিএনপির কথা বলেছেন কারণ বিএনপির যাতে বদনাম না হয় এই জন্য বিএনপির নেতাদের কথা। ওনার বাবা তো হচ্ছেন জাসাসের ভাইস প্রেসিডেন্ট কানেটিকাটের, আমি ভালো করে ওনাকে চিনি, কিন্তু কথা যেটা হয়েছে ওনার মতো একজন ভদ্রলোকের ছেলে হয়ে উনি কেন এই কাজটি করতে গেলেন? যে কয়েকদিন আগে যে 6 জন কংগ্রেসম্যানের সাইন নকল করে যে বাংলাদেশিদের, আমাদের বাংলাদেশি আমেরিকানদের যে আমাদের একটা অপদস্থ করেছে, এই দ্বিতীয়বারের মতো ঘুষ দিয়ে, আমি বুঝলাম এটা সত্যি কথা, আমি ধরে নিতেছি এটা সত্যি কথা। সত্যি কথা যদি হয় তাহলে উনি ঘুষ দিবেন কেন? উনি যদি ঘুষ দিয়ে এই কথাগুলিকে বানোয়াট করে, তাহলে এফবিআই তাদেরকে অ্যারেস্ট করবে কেন? তাদেরকে জেলখানায় রাখবে কেন? তাদেরকে জেলের অর্ডার দিবে কেন? সত্যি যদি হয়, সৎ সাহস যদি থাকে, এসে বলুক যে সত্যি হয়েছে, সবকিছু প্রমাণ করো। এটাতেই প্রমাণ হয় পুরা মিথ্যা কথা। জি মিনাফারা আপনার কাছে আসবো, যে একজন যেটি বলেছেন মাসুদুল হাসান যে এখানে বিএনপির অবশ্যই সম্পৃক্ততা আছে, কিন্তু রিজভী আহমেদ সিজার আজকে বলেছেন যে এখানে তিনি নিজে থেকে এটি করেছেন ব্যক্তিগতভাবে, এখানে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য তার ছিল না, তিনি দেশপ্রেমের থেকে উদ্বুদ্ধ হয়ে এই কাজটি করেছেন কারণ বাংলাদেশে দুর্নীতি হচ্ছে। আরেকটি বিষয় তিনি বলেছেন যে অপহরণ, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার একটি চেষ্টা করার অভিযোগ করা হয়েছে এবং মিডিয়াতে আমরা দেখেছি যে এটি সংবাদ মাধ্যমে এসেছে। তিনি সেটিও বলেছেন এটি মিথ্যা, এই ধরনের কোনো কিছু কোর্টের থেকে আসেনি। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। তার আগে আরও একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা কথা বলবো দর্শকের সঙ্গে। সম্মানিত দর্শক, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আমরা শুনছি আপনাকে। হ্যালো। জি আমরা তো শুনছি আপনাকে, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। না, আপনার কথা তো দেখতে, আপনি শুনতেছেন না তো আপনার কথা? আপনি কি শুনতে পাচ্ছেন না আমার কথা? জি 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 হ্যাঁ হ্যাঁ জি আপনি বলুন, আমরা শুনছি। হ্যালো। জি আপনি বলুন। হ্যাঁ আমি মিনাফার আপাকে জিজ্ঞেস করতে চাই যে হ্যাঁ, একটা ইভেন্ট যদি এত ফেয়ার অ্যান্ড ফ্রি হয় তাহলে why we have to go to food court? There's a lot of system in this country. জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার নাম এবং পরিচয়টা জানতে পারলাম না, আমরা আপনার নাম এবং পরিচয়টা জানতে পারলে ভালো হতো। দর্শক আপনাদেরকে বলছি, জোর অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা যারা আমাদের সঙ্গে এই আলোচনায় সরাসরি ফোন করে যুক্ত হচ্ছেন,
তাদের কাছে আবারও অনুরোধ যে আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলবেন এবং আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে ফোন করেছেন এটি বললে আপনার পরিচয়টি পেতে আমাদের সুবিধা হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিনা ফারাহ। ধন্যবাদ। পরমত সহিষ্ণুতার প্রসঙ্গটি তুলে আমি বলবো যে ভিন্ন মত সহ্য না করার যে একটা র্যাডিক্যাল প্রবণতা আমার প্রিয় দল আওয়ামী লীগের মধ্যে ক্রমশ একটা বিস্ফোরক পর্যায়ে পৌঁছে যাচ্ছে, এই জন্য আমি উদ্বিগ্ন যে ভবিষ্যতে সত্যি সত্যি আমরা সেই জুইশ আর মুসলিমদের মতো হয়ে যায় কিনা, যেখানে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে, বোম পড়ছে, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে। আমার তো মনে হয় এই পরমত অসহিষ্ণুতার কারণে আমরা হয়তো সেই পথেই যাচ্ছি। এরপরে পথে ঘাটে মনে হয় যে এর লাশ পড়ে থাকবে, ওর লাশ পড়ে থাকবে, কোনো আর এর কোনো জবাবদিহিতা থাকবে না, এটা বন্ধ করতে হবে। আমার মনে হয় যে আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা দেখে আমি মানে নিশ্চিত এখন আমার প্রিয় দল আওয়ামী লীগ হয়তো একেবারে গ্যারান্টি দিয়ে বলতে চাচ্ছে যে হিউম্যান রাইটস, পলিটিক্যাল রাইটস, সব ধরনের রাইটস শুধু বাংলাদেশে, প্রবাসে এবং সর্বত্রই শুধু তাদের একারই আছে। কারণ আমি দেখেছি যে যখনই বিএনপি তো প্রায় তাদেরকে তো কোমর ভেঙেই দিয়েছে, কিছুই তো অবশিষ্ট নাই, একেবারেই নাই। আমি হিউম্যান রাইটসের প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি, যেইখানেই তারা যায় একটা প্রতিবাদ করতে, সেইখানে বিএনপি যে মানে দলবল নিয়ে মাইক সমস্ত সব কিছু নিয়ে তারা হাজির হয়ে স্টেট ডিপার্টমেন্টই বলে না, সেখানে তারা প্রচার করতে থাকে। তারা আসলে যে কি প্রমাণ করতে চাইছে আমি কিন্তু আজ পর্যন্ত বুঝলাম না। যারা নাকি ক্ষমতায় আছে, যারা নাকি এত শক্তিশালী, যাদের লবি পাওয়ার নাকি এত ইমেন্স, এত র্যাডিক্যাল, তারা কি প্রমাণ করতে চায় স্টেট ডিপার্টমেন্টের কাছে? তারা আজকে ফুড কোর্টে এই ঘটনাটা করে কি প্রমাণ করতে চাইছে? তারা কি এই ফুড কোর্টের এই ঘটনাটার মাধ্যমে কি এটাই প্রমাণ করতে চাইছে যে ডাল মে কুছ কালা হ্যায়? তারা কি সেটার মুখে ধামাচাপা দিতে এই ঘটনা ঘটাচ্ছে? কারণ মিডিয়ার হাতে প্রমাণ ছাড়া মিডিয়া কখনো এই ধরনের রিপোর্ট করে না, কারণ এটা তাদের বিরুদ্ধে এমন একটা জায়গায় যেতে পারে, তাদেরকে মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে। সুতরাং মিডিয়া তথ্য হাতে ছাড়া এটা করবে না, 1 নম্বর। 2 নম্বর, রিজভি তথ্য হাতে ছাড়া আজকে এই সম্মেলন ডাকবে না। 3 নম্বর, যে আপনার নাম্বারটা ভুলে গেলাম, তবে রিজভি যেটা আজকে করেছে এবং তাকে যে করতে দেওয়া হয় নাই, করতে গেছে কিন্তু তাকে যে করতে দেওয়া হয় নাই, আমি মনে করি আওয়ামী লীগ পদে পদে হিউম্যান রাইটস ভায়োলেশনের জন্য দায়ী। এবং তারা এই কাণ্ডটা করে এটাই প্রমাণ করলো যে এখানে যে সন্দেহটা নিয়ে কথাগুলো হচ্ছে, এই সন্দেহটা হয়তো ভবিষ্যতে এমন পর্যায়ে যে পৌঁছাবে, হয়তো সত্যপ্রমিথ্যা একটা প্রমাণ হতে বাধ্য। এবং আমি ফেসবুকে অভিযোগের 8 না 9 পৃষ্ঠা আমি দেখেছি, আমি পড়ে দেখেছি, সেখানে যে কথাগুলো রিজভি আহমদ লুকিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়ে যে বলতে চাইছে এই কথাগুলি লেখা আছে। সুতরাং এগুলো যদি অভিযোগ পর্যায়ে এসে থাকে, এটা যদি আইনের দৃষ্টিতে কখনো যায়, আইনের ঘরে যায়, তখন তো এটা নিয়ে আর্গুমেন্ট হবে, সবকিছুই হবে। তো আপনার সেই সুযোগ তো আপনাকে দিতে হবে, আইন হ্যাঁ, রিজভিকেও সুযোগ দিতে হবে, সবাই আওয়ামী লীগকেও সুযোগ দিতে হবে, সবাইকে সুযোগ দিতে হবে। কিন্তু সুযোগ দেওয়ার আগে যে তাকে যদি আপনি গিলটি বানিয়ে ফেলেন, তাকে যদি অভিযুক্ত করে ফেলেন, তাকে যদি জেলে পাঠিয়ে দেন, এই যে মান্নার রেফারেন্স দিলেন আমার বন্ধু ডক্টর মাসুদ, তাদের সঙ্গে অনেক কাজ আমি করেছি, এই যে মান্নার রেফারেন্স দিলেন, মান্নার সঙ্গে যে খোকার কথোপকথন, এটা তো হাস্যস্কর। এই কথা তো চায়ের দোকানে সারাক্ষণই আলাপ হয় যে অমুক উত্তর পাড়া থেকে কেন আমাদেরকে উদ্ধার করতে আসে না। উনি তো বিশেষ কোনো কিছুই বলে নাই। এবং প্রধানমন্ত্রী বা কথা যে উনি যে বলে, প্রধানমন্ত্রী এত সহিষ্ণু যে তাকে জেলে রাখছে, তাকে কোনো কিছু করে নাই। উনি এই কথাটা বলে মারাত্মক একটা মানে খারাপ কাজ করেছেন। কারণ প্রধান নির্বাহী বিভাগ কিন্তু এইটার সঙ্গে নাই, এটার বিচার করবে বিচার বিভাগ, নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নাই হস্তক্ষেপ করা। প্রধানমন্ত্রীকে দয়া করে ওনাকে জেলে রেখেছেন, উনি আইন কি জানেন? উনি তো আইন জানেন না। এটা হচ্ছে বিচার বিভাগের দায়িত্ব, তারা তাকে জেলে রাখবে, বিচার করবে। এবং নির্বাহী বিভাগ যখন কার্যকর কোনো পর্যায়ে আসবে, তখন নির্বাহী বিভাগের একটা ক্ষমতা থাকবে। তার মানে কি উনি বলতে চাইছেন এবং স্বীকার করছেন যে নির্বাহী বিভাগ পদে পদে হস্তক্ষেপ করে
আর আজকের ঘটনাটা কি এটাই প্রমাণ হলো যে ডাল মে কুচ কালা হয়? আমার তো মনে হয় যে আওয়ামী লীগের মারমুখী এই ভূমিকা আমি প্রত্যাখ্যান করি এবং তাদেরকে অত্যন্ত সম্মান করে বলছি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে মানুষকে তাদের কথা বলার সুযোগ দিন। দেশে এবং বিদেশে এইভাবে আপনারা মানুষের টুটি চেপে ধরে তাদের ভোকাল কোড ছিনিয়ে নিয়ে তাদেরকে এইভাবে বন্ধ করে সবকিছু ছিনিয়ে নিতে পারেন না। এভরিবডি ওয়ান্টস টু টক, এভরিবডি হ্যাজ এ রাইটস, নট জাস্ট ইউ। এবং আওয়ামী লীগ সেটাই করছে যেটা সম্পূর্ণ মানবাধিকারের পরিপন্থী। আমি দুঃখিত যে আমি একটু এক্সাইটেড, কারণ ঘটনার পর ঘটনা। আমাকে ফেসবুকে একজন কি লিখেছে জানেন আওয়ামী লীগের এই সমস্ত ঘটনা জন্য আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। জি, আমরা যখনই কথা বলি আপনাকে কি লিখেছে এবং এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া এগুলো আমরা জানবো। তবে আমাদের বিরতিতে যেতে হবে। বিরতি যাওয়ার আগে আমাদের একজন দর্শক অনেকক্ষণ যাবত লাইনে আছেন। সম্মানিত দর্শক, আপনি কথা বলুন, আপনার কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, হ্যালো। জি, আপনি টিভি সাউন্ডটা কমিয়ে তারপরে কথা বলতে হবে। আপনি বলুন, আমরা আপনার কথা শুনছি। ওকে, আমি টিভি সাউন্ডটা আমার কমানোই আছে। জি, আমি প্রশ্ন করব? জি, বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, আমার প্রশ্নটা কি শুনতে পাচ্ছেন আপনি? জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো? জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে ডাক্তার মাসুদের কাছে যে আপনাদের নেত্রী যে এই শেখ হাসিনা, ওরা যত কিছু দেশে হোক না কেন সবকিছু দেশের দায়ভার তো ওনারই থাকবে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, সুতরাং ওনাকেই দায়ভার নিতে হবে। এটা খালেদা জিয়ার কোনো দায়ভার না, যেহেতু সে বিরোধী দলীয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কথাটা বুঝতে পেরেছি। আপনি প্রশ্ন করেছেন মাসুদুল হাসান এমডির কাছে, আমরা তার কাছ থেকে উত্তর খুঁজবো। তার আগে বিরতির সময় হয়েছে। দর্শক, আলোচনা জমে উঠেছে, আপনারা আলোচনার সঙ্গে থাকুন, আপনারাও এই আলোচনার সঙ্গে থাকুন, আপনারা আপনাদের মন্তব্য আমাদের জানাতে থাকুন। আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি। প্রতিদিন ফ্যাশন পার্ক চেস্টারের স্টার্লিং এভিনিউ এবং ওডেল স্ট্রিটের কর্নারে পাচ্ছেন শাড়ি, ব্লাউজ, থ্রি পিস, জুয়েলারি, পায়জামা, পাঞ্জাবি, ইসলামিক সিডি, ডিভিডি, বই, হিজাব, হজের ইহরাম ও সব ধরনের গিফট সামগ্রী, শেরওয়ানি, পাগড়ি সহ বিয়ের সরঞ্জামাদি শুধু বিক্রি নয়, ভাড়াও দেওয়া হয়। টাইম টেলিভিশনের নাম উল্লেখ করলে পাবেন 20% বেশি ডিসকাউন্ট। প্রতিদিন ফ্যাশন 9297779888। Hi, I'm Dr. Yvonne Khan. Welcome to Khan's. Khan's Tutorial is New York's #1 tutorial for Common Core, Citywide ELA and Math, Summer Program, SAT, Regents, and the exam for Stuyvesant, Bronx Science, and Brooklyn Tech. Visit any of our 10 locations at Jackson Heights, Astoria, Castle Hill, Parkchester, Brooklyn, Jamaica, Sutphin, Ozone Park, Richmond Hill, and Floral Park. For higher test scores, send your child to Khan's Tutorial, where we educate for life. Call today. সম্মানিত দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলাদেশের রাজনীতি নিয়ে অনুষ্ঠান টক শো টাইম পলিটিক্স। সঙ্গে আছেন দুজন অতিথি, যুক্তরাষ্ট্রের লেখক এবং অ্যাক্টিভিস্ট মিনাফারা, এবং সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদুল হাসান এমডি, কার্ডিওলজিস্ট। আমাদের আলোচনায় যাওয়ার আগে একজন দর্শক টেলিফোন করেছেন। আমরা সম্মানিত দর্শক আপনার কথা শুনবো। আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুক্তিযোদ্ধা আমি মন্ট্রিয়াল কানাডা থেকে। আমি 22 বছর যাবত কানাডায়। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার প্রশ্ন হলো, আমি টাইম টেলিভিশনের লাইভটা দেখি না, কারণ ধরো কি এটা আমাদের নর্থ আমেরিকার একটা মিডিয়া, যা হোক আর কি বাংলাদেশটার উপরে আমি বেশি নজর দিই, বাংলাদেশের টেলিভিশনের উপরে বিভিন্ন মিডিয়াতে আমি দেখি এবং একটার পর একটা।
যাওয়াটাকে আমার সুযোগ হয়েছে, তো আমি হঠাৎ করে প্রেস করলাম, দেখলাম যে টাইমে বলতেছে একটা টক শো। তাও আমার ইন্টারেস্টেড ব্যাপারটা হলো সজীব ওয়াজেদ জয়কে নিয়ে। সজীব ওয়াজেদ জয় 1971 সালে জন্মগ্রহণ করেছেন। 1971 সালে আমি যুদ্ধ করেছি। আচ্ছা, একটা জিনিসটা আমার কাছে যেটা বোধগম্য হচ্ছে, সজীব ওয়াজেদ জয় হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, এইটা পরিচয়। আর ওই রিজভি একটা ছোট লোক, বদমাস, মদখোর। আমি তাকে জি দর্শক, আপনি কানাডা থেকে, মন্ট্রিল থেকে ফোন করেছেন। আপনার মাধ্যমে কানাডার দর্শকদেরকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে এই টাইম পলিটিক্স অনুষ্ঠান থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যা বলছিলেন তার মাঝে ফোনটি কেটে গেছে, কিন্তু আপনি কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন, কিন্তু আমরা মোটামুটি আপনার কথাটি আমরা ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। একটু আমরা মাসুদুল হাসান আপনার কাছে একটু যাব যে আপনি এই দর্শকের এই বক্তব্যটি কিভাবে নেবেন, এবং আরেকটি সুনির্দিষ্ট বিষয়ে আপনার কাছে জানতে চাই। আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সহ যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা দুটি কথা বলেছেন। একটি হচ্ছে যে যারাই সরকার বিরোধী এবং দেশ বিরোধী তৎপরতা এ দেশে করবে তাদেরকে প্রতিহত করা হবে। আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের একটি দল, তারা এই দেশ স্বাধীন করেছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব একমাত্র তাদেরই। আপনি একটু এই বক্তব্য দুটির সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে কাজটি করেছে সেই কাজটি আমি বলবো তারা নীতিবানের মতোই করেছে। তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, এটা তো অস্বীকার করার উপায় নাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধু জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এটাকে সবাইকে স্বীকার করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার বন্ধু ডক্টর মিনাফারা এখন কিছুক্ষণ আগে বললেন যে ওনার প্রেশার বেড়ে যাচ্ছেন, ওনার সব কিছু হয়েছেন। আমরা কিন্তু 1-11 সময় তখন ডক্টর মিনাফারা আমাদের সঙ্গেই ছিলেন, অনেক কিছু করেছেন, আমি তাকে থ্যাংক ইউ দেই। উনি কিন্তু একটা বই লিখেছিলেন যে জিয়াকে হিটলারের সঙ্গে তুলনা করা যায়। এখন উনি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমি জানি, এখনও জানি, আগেও জানতাম। এবং ওনার এলাকার মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে কামারুজ্জামান, বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলায়, শেরপুরে আমি যেয়েছি, শেরপুরে আমি জানি সব কিছু। এবং তার জন্য এই সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসার পরেই বিচার শুরু হয়েছে এবং বিচারে তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। তো উনি যেটা বললেন তারই কি উনি এখন প্রমাণ করতে চান? এখন যে আওয়ামী লীগ যে কাজগুলি করেছে বা করছে, সে কাজগুলি আমাদের সম্পন্ন করতে হবে। কারণ 1975 সালে জাতির জনককে মেরে ফেলার পরে পুরা ফ্যামিলিকে আমরা কিন্তু 21 বছর ক্ষমতায় ছিলাম না। আমি জাতির জনকের আমি সাথে অনেক সময় ছিলাম, আমি তার আদর পেয়েছি, সব কিছুই পেয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, 21 বছর পরে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা একবারে আসলেন, তাকে কিন্তু নানাভাবে 5 বছর পরে কিন্তু উনি সুন্দরভাবে ক্ষমতা দিয়ে, ইলেকশন দিয়ে উনি চলে গিয়েছেন। তারপরেও দেখেন 1-11 পরে, আমি সংক্ষেপ করছি, এগুলো কথার পিছিয়ে, আর তো উনি বললেন না তো, আই হ্যাভ টু টেল সামথিং টু দ্য পিপল, রাইট? 1-11 পরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পরে বিচার শুরু হলো, যুদ্ধ অপরাধীদের বিচার শুরু হলো এবং তার সঙ্গে বঙ্গবন্ধু হত্যার মামলার বিচার শুরু হলো। এই তারপরের থেকে আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিরা সব এক হয়ে গেল। এক হয়ে কিভাবে কি করা যায়, একে রাখলে তো আমরা শেষ হয়ে যাব। আমাকে আজকে একটা প্রমাণ দেখান, এই যে জ্বালাও পোড়াও শুরু হয়েছে বাংলাদেশে, সবাই বলছে, একজন দর্শকও বলল যে এটা যে দেশের সরকারের প্রধানমন্ত্রী, দায়ভার শেখ হাসিনাকেই নিতে হবে। আমিও বলবো জননেত্রী শেখ হাসিনাকে অবশ্যই উনি নেবেন। আপনারা ওয়েট করুন, এটাকে আর কন্টিনিউ করতে দেওয়া হবে না। কারণ আজকে যারা জ্বালাও পোড়াও রাজনীতির জন্য যারা ইউজ করছে এবং অবরোধ চালু করে, তারা কি চায়? দেশের খারাপ চায়। আজকে তারা একটাই তাদের উদ্দেশ্য, বেআইনিভাবে
পিছনের রাস্তা দিয়ে তারা সরকার আসতে চায় এবং শেখ হাসিনাকে উৎখাত করতে চায়। একটা কথা বলে দিই, আল্লাহ উপরে আছেন, যেরকম আমাকে বাঁচিয়েছেন 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকেও বাঁচিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা আছেন, উনি জনগণের জন্য ভালো কাজ করছেন। উনি আজকেও বলেছেন টেলিভিশনে যে আমি জননেত্রীর আমি টেলিফোন করলাম বেগম খালেদা জিয়াকে, উনি টেলিফোন কথা ধরলেন না। আমি ওনার ছেলে মারা যাওয়ার পরে ওনার বাসায় গেলাম, উনি দরজা খুললেন না। এখন কিসের সংলাপ? যার হাতে রক্তের ছাপ তার সাথে কোনো সংলাপের প্রয়োজন নাই। সংলাপ ছাড়াই দেশ ঠিক হবে। জি মিনা ফারা, আমি উত্তর দিতে চাই। জি, হিটলার থেকে জিয়া। আমি প্রথমে একটা কথা বলি, তার আগে একজন দর্শক লাইনে আছেন, আমরা দর্শকের সঙ্গে কথা বলে তারপরে আপনার কাছে ফিরছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন করতে পারি? জি খুব দ্রুত। জি সকলে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আমি ডক্টর মাসুদের কাছে করতে চাই যে জামাতের যে প্রধান নেতারা ছিলেন তাদের নয় আপনারা বিচার চাইতে পারেন, সেটা তারা হয়তো বা তৎকালীন সরকারকে পাকিস্তানকে সাপোর্ট তারা করেছিলেন সেই সময়, কিন্তু বর্তমান জামাতের যারা সাপোর্ট করছে ইয়াং জেনারেশন, তারা তো বাংলাদেশকে সাপোর্ট করছে। আমার জানা মতে প্রতিটা ইয়াং পিপলই যারা জামাতকে সাপোর্ট করে তারা দেশের জন্য কাজ করতেছে, দেশের এডুকেশনের জন্য কাজ করছে, তারা বিভিন্ন বড় বড় সেক্টরে আছে। এখন জামাত ব্যান করার পেছনে ওনাদের যুক্তি কি? আওয়ামী লীগ সরকারের যুক্তি কি জামাতকে ব্যান করার জন্য? আপনাকে ধন্যবাদ। আমরা মাসুদুল হাসান আপনার কাছে এই প্রশ্নের উত্তরটি খোঁজার চেষ্টা করব। তার আগে মিনা ফারা, আপনি যা বলছিলেন। আমি বলতে চাই যে পাবলিক সেন্টিমেন্ট সারা মানে কি পাবলিক সেন্টিমেন্ট বাংলাদেশে সেটা কি আওয়ামী লীগ বুঝতে পারছে? আমার মনে হয় বুঝতে পারছে না। পাবলিক সেন্টিমেন্ট ভেরি রেডিক্যাল। তারা মানে আমাকে লিখেছে যে তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, মানে কি টপ লিডারের কথা শোনা মাত্র তাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, আমাকে একজন লিখেছে। সারা বিশ্বে বাংলাদেশের মানিজ্যত একদমই নাই, একদমই নাই। আপনি দেখেন আজকে পত্রিকাতে আসছে, আপনি সামাজিক গণমাধ্যমে আপনি খুব সোচ্চার। আপনি দেখেন আজকে ইউ এর আজকে মানব জীবনে শ্রমিক অধিকার ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান নেওয়ার সময় তারা জিএসপি ক্যান্সেল করতে চাইছে। আমেরিকাতে তাদেরকে আংশিক দিত জিএসপি, কিন্তু আমাদের এই সমস্ত অসভ্য মানে কি বর্বর কর্মকাণ্ডের জন্য আজকে ইইউ পুরা জিএসপি বাতিল করার পথে, আংশিক দিয়ে শুরু করতে চাচ্ছে পুরাটা। এই জিএসপি যদি ক্যান্সেল করে দেয় তাহলে তার বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে। এটা কি এমনিতেই হয়েছে? এটা তো এত সুন্দর করে গড়ে ওঠা গার্মেন্টস শিল্প আজকে ধ্বংস হওয়ার পথে কেন? বাংলাদেশের বাণিজ্যটা আজকে কোথায়? এই সমস্ত কিছুই আমার প্রিয় দলের কর্মকাণ্ডের জন্য। তারা এমন বিপথে গেছে যে এখন এটা বিয়ন্ড রিপেয়ার, এখন এখান থেকে কোনো মুক্তি নাই। এখন আওয়ামী লীগ মনে করে অধিকার শুধু তাদেরই, কারো কোনো অধিকার থাকবে না। তারেক মানি লন্ডারিং করেছে, কোকো করেছে, এই সমস্ত করেছে কি করেছে সেটা আমি জানি না, আইনের ব্যাপারটা আমি জানি না। আমি শুধু জানি যে সেটা প্রমাণ করার জন্য তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে। কিন্তু আজকে একটা যে ডাইভার্সিটি প্লাজাতে যে সভা করার কথা সেটা তারা করতে দিতে পারতো, আগামীকালকে তারা করতে পারতো, পরশুদিন বিএনপি করতো, তারপরের দিন আবার আরেকটা দল করতে পারতো। সভা করার অধিকার তো তাদের, কিন্তু মারমুখী হবে কেন? সেখানে চেয়ার দিয়ে মারামারি করতে গেছে, মুষ্টি যুদ্ধের মতো মারামারি করতে গেছে। এইগুলা কেন করলো আওয়ামী লীগ? তার মানে কি আওয়ামী লীগ কিছু লুকাতে চাইছে? আমার তো ধারণা এখন তারা কিছু সত্য লুকাতে চাইছে। এখন হিটলার থেকে জিয়ার কথা যে তুললো, আমি এটা আজকে অন দ্য ক্যামেরা অন দ্য রেকর্ড আমি বলতে চাই যে কথাটা আমি বলতে পারিনি, যে মানুষকে যখন সত্য থেকে বিরত রাখা হয়, সত্য জানা থেকে, মানুষকে যখন ব্রেন ধোলাই করা হয়, মানুষকে যখন জানতে দেওয়া হয় না ইতিহাস, মানুষকে যখন ভুল ইতিহাস শেখানো হয়, মানে ৭১-এ যা হয়েছে এটার যেটা নিয়ে আমি ক্রমাগত এখন লিখে চলেছি, কারণ আমি এখন পড়াশোনা করছি, আমি জানছি, আমার চেতনা বাড়ছে, আমি জানছি ৭১-এ কি হয়েছিল, ৬২ সন থেকে ৭১ পর্যন্ত যে ঘটনাগুলোর মাধ্যমে ৭১ হয়েছে, রাওয়ালপিন্ডিকে কিভাবে রিপ্লেস করলো দিল্লি, এখন আমরা এক অকুপায়ারের হাত থেকে আরেক অকুপেশনের কাছে চলে গেছি। এই সমস্ত কথা আমি সবসময় লিখে যাচ্ছি, আমি মানুষকে এডুকেট করছি, এবং আমি শত আমি হাজার হাজার লোক পাচ্ছি যারা আমার কাছ থেকে জানতে চাই ইতিহাস। আমি বাংলাদেশের লোকজনদেরকে সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস শেখাবো, ইনশাল্লাহ আমি শেখাবো, এবং আমি শেখানো আমার দায়িত্ব। আমি মনে করি মানুষকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিতে হবে। আমি ওই বইটা যখন লিখেছি তখন আমি মনে করি আওয়ামী আস্তানায়, আওয়ামী মাজার শরীফে আমি ছিলাম একজন ব্রেন ধোলাই করা একজন মানুষ। আমি এখন পরিশীলিত, এবং আমি যখন পরিশীলিত হয়ে যখন আত্মবিশ্বাসে নিজের বুদ্ধিতে যখন আমি দেখছি আসল ঘটনা কি, আমরা কিভাবে রাওয়ালপিন্ডিকে রিপ্লেস করে দিল্লির হাতে চলে গেছি, এখন আমাকে ইনভেস্টিগেশন করে অনেক কিছুই আমি বের করেছি, এবং সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি মনে করি হিটলার থেকে যে বইটা আমার একটা মানে কি ব্রেন ধোলাই করার একটা ফসল, এবং আমি মনে করি আমার মতো
লক্ষ লক্ষ যারা লোক আছে যারা নাকি এই ব্রেন ধোলাইয়ের ফসল, কিন্তু তারা বের হতে পারছে না। আমার ভাগ্য ভালো যে আমি ব্রেন ধোলাইয়ের হাত থেকে বের হয়ে আমি নিজের নামে, নিজের বিশ্বাসে, নিজের আত্মবিশ্বাসে পরিচিত হয়ে আমি মানুষের অনেক ভালোবাসা পাচ্ছি। জি, আরো একজন দর্শক আছেন লাইনে, আমরা দর্শক আপনার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন এটি বলে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি ওই যে ফারহা ম্যাডামের কাছে একটা প্রশ্ন করতে চাই। জি, আপনার নাম বলবেন এবং কোথা থেকে ফোন করেছেন? আমার নাম জিয়া, আমি কানাডা থেকে বলছি। জি বলুন, উনি শুনতে পাচ্ছেন? মিনা ফারা না, উনি তো কথা বলতেছে। জি না, উনি শুনতে পাচ্ছেন। আপনি টেলিভিশন দেখবেন না দয়া করে, আপনি কথা বলুন, উনি শুনতে পাচ্ছেন। আপনি একটু হ্যালো প্রশ্ন করেন, আপা প্রশ্ন করেন। থ্যাংক ইউ, বলুন। হ্যালো, কেটে গেছে। কানাডা থেকে ফোন করেছিলেন একজন নারী দর্শক। আমরা চেষ্টা বলবো যে দর্শক আপনি চেষ্টা করুন আবারও, আপনি আবার ফোন করলে যদি ফোনটি পাওয়া যায় তাহলে আমরা অবশ্যই আপনার কথা শুনতে পারবো। আমি আরেকটু কথা অ্যাড করতে চাই। আমাদের অর্থনীতি কিন্তু মানে ধ্বংসের পথে, এই জিনিসটা কিন্তু মিডিয়া আসছে না। যেহেতু আমি ওয়াল স্ট্রিটে ব্যবসা করি এবং আমার অন্যান্য ব্যবসা আছে, আমি সবসময় এইগুলো রিসার্চ করি। আপনি বিশ্বাস করেন কি করেন না আমি জানি না, বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গেছে। আজকে দেখেন উনি যেটা কামরুজ্জামানের কথা বলেছেন, আমি কিন্তু কামরুজ্জামান সম্পর্কে আগে যেটা বলেছি এখন আমি অন্যরকম বলছি, কারণ আমি ঘটনা রিসার্চ করেছি। আমি সোহাগপুরে গেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নয়া দিগন্ত 12 জানুয়ারি প্রকাশ হয়েছে, সেখানে স্কাইপ কেলেঙ্কারিটা আমি তুলে ধরেছি। আপনি এই স্কাইপ কেলেঙ্কারি পড়ার পর কোনো মতে বিশ্বাস করবেন না যে এই ট্রাইব্যুনাল কোনো মতে শুদ্ধ, এটা মিস ট্রায়াল হওয়ার কথা। এখানে বিচারক নিজে বলছে যে তুমি যদি আমাকে 2-3টা রায় দাও, কামরুল মানে আইনমন্ত্রী, উনি এখন বোধহয় খাদ্যমন্ত্রী, উনি বলছেন যে তুমি যদি 2-3টা রায় দাও তাহলে পরে মানে কি তোমাকে প্রমোশন দিয়ে নিয়ে আসবে। এই সমস্ত কথাবার্তা মানে যেগুলি আছে স্কাইপ কেলেঙ্কারিতে, এরপরে কোনো মতেই বলা যাবে না যে ট্রাইব্যুনাল বিয়ন্ড রিজনেবল ডাউট কাউকে বিচার করছে। বিয়ন্ড রিজনেবল ডাউট ছাড়া কারো বিচার হলে কেন এটা খারাপ, আমি আপনাকে একটা রেফারেন্স দেই যে 38 বছর পরে কর্নেল তাহেরের রায়কে আদালত অবৈধ ঘোষণা করেছে, বলেছে যে এটা ভুল, এটা অন্যায় হয়েছে, ঠিক আছে। কিন্তু 38 বছর পরে যদি তাহেরের রায় উল্টে যেতে পারে, তাহলে 38 বছর পরে যে এই রায়গুলো উল্টে যাবে না এটা আমরা কি করে জানি? সুতরাং বিয়ন্ড রিজনেবল ডাউট বিচার ম্যান্ডেটরি, এবং এটা না হওয়া পর্যন্ত কাউরেই ফাঁসি দেওয়া উচিত না। আমরা তাহেরের ঘটনার পুনরাবৃত্তি চাই না। এবং আমি বলবো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট 19 জানুয়ারি এটা আর্কাইভে আছে, আপনারা তথ্যটা সংগ্রহ করে আপনারা দেখবেন যে কিভাবে বিচারকে মানে নির্বাহী বিভাগ কিভাবে বিচার বিভাগকে প্রভাবিত করেছে, এসব কিছুই এখানে আছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু এই আলোচনা হয়তো আমরা পরেও করার সুযোগ পাবো, এবং আপনি এর আগেও কিছু আলোচনা করেছেন এই অনুষ্ঠানে, আপনি অনেকবারই এসেছেন। আমি আজকের ঘটনা যে নিউ ইয়র্কে যেটি ঘটেছে সেটির মধ্যে একটু থাকতে চাই। সেটি হচ্ছে ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, তিনি যে দুটি মন্তব্য করেছেন সেই দুটি মন্তব্য সম্পর্কে আমরা ডক্টর মাসুদুল হাসানের কাছে কিছু জানতে পেরেছি। আপনার কাছে একটু জানতে চাই। একটি হচ্ছে যে যেখানে রাষ্ট্রদ্রোহ, যেখানে দেশবিরোধী তৎপরতা হবে, এটি নিউ ইয়র্কে হলে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে এরপর সাদেক হোসেন খোকাকে প্রতিরোধ করা হবে। এবং আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ একটি মুক্তিযুদ্ধের দল, তারা দেশ পরিচালনা করবে শুধু তারাই। উনি সম্পূর্ণ বেআইনি কথা বলেছেন, আইন মেনে বলেন নাই। কারণ উনি যে বলেছেন যে প্রতিহত ওনারা সেখানে সেটা প্রোটেস্ট করতে পারেন কিন্তু মারধর করতে পারেন না, আজকে যেটা হয়েছে, এবং সেটা আইনের দৃষ্টিতে অপরাধ। আমি জানি না পুলিশ কেন হাত করা লাগায় নাই, যেই অপরাধী করে থাকুক। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাশিয়া এবং চীন তাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, যে ডক্টর মোমেন বলেছে যে নিরাপত্তা পরিষদে উঠবে। আমি এই কথাটা 2 মাস আগে নয়া দিগন্তে লিখেছি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে, রাশিয়া এবং চীনের জন্য তাদের 2টা ভেটো পাওয়ার আছে। যখনই তার বিরুদ্ধে আমেরিকা বা ইউরোপিয়ান ইউনিয়ন কোনো অ্যাকশন নিতে চাইবে, যেরকম সিরিয়াতে বাশার আল আসাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে না কারণ রাশিয়া ভেটো দেয়, ঠিক একই ঘটনা বাংলাদেশে হচ্ছে। রাশিয়া এবং চীন ভেটো দেবে। আমি মনে করি পিপুল আপরাইজ যখন হবে তখন এটা সম্ভব হবে। তার আগে পর্যন্ত ওনারা ক্ষমতায় থাকবে জোর করে হলেও, যেভাবেই হোক। ওনারা যারা ইলিগাল ইলেকশন করেছে, আমার এই আইপ্যাডে আমার কাছে অনেকগুলি ক্লিপ আছে ইলিগাল ইলেকশনের। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা সর্বশেষ দর্শক আপনার লাইনটি হয়তো কেটে গেছে, আমরা মাসুদুল হাসান আপনার বক্তব্যের মধ্য দিয়ে শেষ করব। আমরা একজন দর্শক, আপনাকে নারী দর্শক, আমাদের সম্মানিত দর্শক, তিনি ফোন করেছিলেন যে জামাত ইসলামীর ব্যাপারটি নিয়ে বলছিলেন যে জামাতকে ব্যান করবে কেন, কারণ এখন অনেক তরুণরাও তো জামাতের আদর্শে, যে তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে শিবির করছে এই প্রজন্ম, তাদের তো যুদ্ধাপরাধীদের কোনো অভিযোগ তাদের মধ্যে নেই।
দেখেন জামাতের যে কথাটা উঠেছে, জামাত কি চায় আসলে? জি, জামাত মুক্তিযুদ্ধের শক্তিকে কোনোদিনই সাপোর্ট করে না তারা। জি, এক। আর 2 নম্বর কথা হচ্ছে জামাতকে অবশ্যই যখন দেশের আইন মনে করবে যে জামাতকে ব্যান করা, তখন জামাত ব্যান হবে। এবং জামাতকে কোনো মতেই আমরা মানে প্রশ্রয় দিব না এই মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো কাজ করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদুল হাসান এমডি, এবং আপনাকেও ধন্যবাদ মিনা ফারা। দর্শক, আপনারা দেখছিলেন টাইম টেলিভিশনের এই টক শো টাইম পলিটিক্স। আমরা আজকে নিউ ইয়র্কে যে একটি আলোচিত ঘটনা ঘটে গেছে, রিজভী আহমেদ সিজার, যিনি দণ্ডপ্রাপ্ত, যার সাজা শুরু হবে এপ্রিল মাস থেকে, তিনি বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয়ের বিরুদ্ধে তার দুর্নীতির তথ্য নেওয়ার জন্য এফবিআইকে ঘুষ দিয়েছিলেন, সেই জন্য তার দণ্ড হয়েছে। সেটি নিয়ে তিনি আজকে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, কিন্তু সেই সংবাদ সম্মেলনটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সেটি পণ্ড হয়ে যায়। তিনি সেটি করতে পারেননি, তিনি দৌড়ে পালিয়ে যান। অজ্ঞাত স্থান থেকে তিনি কিছু কথা বলেছেন। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই রিপোর্টটি দেখিয়েছি। দর্শক, আপনারা যারা এই টাইম টেলিভিশনের এক্সক্লুসিভ এই নিউজটি দেখতে আগ্রহী, তাদেরকে বলছি যে রাত 1টায়, অর্থাৎ নিউ ইয়র্ক সময় রাত 1টায় আবার টাইম টেলিভিশনের সংবাদ প্রচারিত হবে। সেই সংবাদ দেখলে আপনারা সবিস্তারে সেই ঘটনাটি জানতে পারবেন। কাল আবারও এই সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।